দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই, নিরাপত্তার সংখ্যা আরও বেড়েছে মত উপদেষ্টার। ইসি নয়, গত 3টি জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রশাসনের হাতে, জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদন। সংসদ নির্বাচন বর্জনের কোনো কারণ নেই, পর্যালোচনায় লেভেল প্লেয়িং ফিল্ড, ইউকে জানিয়েছে জামাত। মানবতা বিরোধী অপরাধের দায়ে সালমান ও আনিসুলের বিচার শুরু, 5 অভিযোগ প্রসিকিউশনের। এবারে পুরো আয়োজন। ভারতে বাংলাদেশ দলের আসন্ন টি-20 বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভারতের যে কোনো শহরে ভেন্যু করা হলে বাংলাদেশ দল সেখানে যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই প্রসঙ্গের যে প্রতিবেদনটি সেটি হাতে এসেছে। আলোচনায় টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যে ইমেল চালাচালি। গেল সপ্তাহে নিরাপত্তাকে ইস্যু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। এরপর আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ফিরতি মেলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা 3টি শর্ত দেয় বিসিবিকে। তাতে বিশ্ব আসরে বাংলাদেশের খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে সাফ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। গেল 18 ডিসেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবারই বাফুফে ভবনে যান আসিফ নজরুল। ঝটিকা পরিদর্শনে ফেডারেশনের সভাপতি সহ সহসভাপতি ও অন্যান্য নির্বাহী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে তিনি জানান, দেশের 3টি গুরুত্বপূর্ণ ভেন্যুর মধ্যে শুধু ঢাকা স্টেডিয়ামকেই ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও, ফর এক্সাম্পল পূর্বাঞ্চল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে। এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। তাতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা জানান বাফুফের সভাপতি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। এদিকে আগামী 31 মার্চ এএফসি এশিয়ান কাপে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ। তার আগে হোম কিংবা অ্যাওয়ে 2টি প্রীতি ম্যাচ খেলা পরিকল্পনার কথা জানান বাফুফের সভাপতি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন সেটা আসলে ভারতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনা আইসিসির আন্তঃবিভাগীয় একটি নোট। বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাব এখন পর্যন্ত আইসিসি দেয়নি বলেও জানিয়েছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানিয়েছেন। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে।
নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই ইমপ্রুভ করবে আরো। সবশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নামে প্রহসন, রাষ্ট্রীয় ব্যবস্থাকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার পরিকল্পনার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশন আরও জানায়, লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবেই ব্যবহার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024-এর তদন্ত প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। পরে তদন্তের বিভিন্ন দিক নিয়ে কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 2014 সালের নির্বাচনে 300 আসনের মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি আসনগুলোর ভোট ছিল সাজানো ও পূর্ব পরিকল্পিত। 2018 সালের নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারা হয়। আর 2024 সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী দল অংশ না নেওয়ায় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর চেষ্টা করা হয়। পরে ব্রিফিংয়ে তদন্ত কমিশন জানায়, 3টি নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয় 2008 সালের পর থেকেই। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। নির্বাচন কমিশনের বদলে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। ইলেকট্রাল মেকানিজমটা কন্ট্রোল করার জন্য ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল। কমিশন জানায়, দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে চড়া দামে ইভিএম মেশিন কেনা হয়। ইন্ডিয়াতে যে ইভিএমটা ব্যবহার করা হয় ওই সময় বাংলাদেশের মূল্যমান এটার দাম ছিল 20,000 টাকা, আমাদেরটার দাম পড়লো 2,34,000 টাকা এবং 41,000, এই মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না। পরবর্তী নির্বাচনগুলোকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, সচিব ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ ও ইলেকশন ইনকোয়ারি কমিটি সহ বিভিন্ন বিষয়ে মোট 40টি সুপারিশ দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে শুনানির তৃতীয় দিনে 41 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। চট্টগ্রাম 9 আসনে জামাতের প্রার্থী AKM ফজলুল হক সহ 25 জনের আবেদন মঞ্জুর করা হয়েছে। এরা ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। আর প্রার্থিতা ফেরত পেয়ে অনেকেই রিটার্নিং কর্মকর্তা রদবদলের দাবি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি তৃতীয় দিন সোমবার 70টি আপিল নিষ্পত্তি হয়। এর মধ্যে 41 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 25 জনের আপিল নামঞ্জুর করেছে ইসি। এ নিয়ে 3 দিনে 151টি আপিল মঞ্জুর হয়, নামঞ্জুর হয় 47টি, স্থগিত আছে 13টি। এছাড়া পাবনা 2 আসনে নির্বাচন স্থগিত হওয়ায় শুনানি হয়নি। সোমবার শুনানির শুরুতেই দ্বৈত নাগরিকত্বের জন্য চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করে ইসি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। এটা মানে এই জন্যই আমাদের প্রতিবাদ। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না। যেহেতু একটা মেজর পলিটিক্যাল পার্টি নাই এই ইলেকশনে, উচিত দেওয়া ছিল, ওনাকে অ্যালাউ করা উচিত ছিল। তারপরে ইলেকশন কমিশন তাদের বিবেচনা হয়তো করেনি। আমরা এই বিষয়টা চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে যাব। প্রার্থিতা ফেরত পেয়ে নির্বাচন কমিশন সংস্কার ও মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তা পরিবর্তনের দাবি জানান কেউ কেউ। মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা না, ইউনোরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে এবং তারা তাদের যে গত সরকারের যে অপকর্ম এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে
এবং গুডবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। গত 3 দিনের শুনানিতে জাতীয় পার্টির 21 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। দলটির নেতাদের অভিযোগ, জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। জুলাই যোদ্ধা নামে ব্যানারে কিছু দুষ্কৃতকারী অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। মোট 645টি আপিলের ওপর আগামী 18 জানুয়ারি পর্যন্ত শুনানি করবে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের এখন পর্যন্ত কোনো কারণ দেখছে না জামাতে ইসলামী। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামের আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। জানান, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার দল। প্রতিবেশী দেশ যদি বন্ধুসুলভ আচরণ করে তবে তাদের সঙ্গেও সুসম্পর্ক থাকবে। আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা রয়েছে জানিয়ে জামায়াতের আমির আরো বলেন, এখনই নির্বাচন বয়কটের কারণ নেই। পাশাপাশি গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণের উপর আমাদের 100% আস্থা আছে। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। শীঘ্রই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান। জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরেই সমাধান আছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসব। এর আগে জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই দুইজন রাজধানীতে 30 জনকে হত্যায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। সোমবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রিজন ভ্যানে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুজনেই 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ উত্থাপন করে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। তারা আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন বলে দাবি করে প্রসিকিউশন। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এই ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে। আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী কর্তা ব্যক্তির আইনজীবীরা খালাসের আবেদন করলেও আদালত তা আমলে নেয়নি। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লাঠি ট্রাইব্যুনালের কাছ থেকে। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম। 10 ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হকের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে এলপিজি গ্যাস সংকট কাটেনি, ফলে রান্না করতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আর ঠাকুরগাঁওয়ের প্রায় সকল গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্যাস চালিত গাড়ির মালিক এবং চালকরা।
কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার প্রায় সব এলপিজি অটো গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে হাজারের অধিক এলপিজি চালিত যানবাহনের উপর। গাড়ির মালিক ও চালকরা জ্বালানি না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও গ্যাস মিলছে না। এই অবস্থায় পেট্রোল ও অকটেন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন গাড়ির মালিক ও চালকরা। এতে খরচ হচ্ছে দ্বিগুণ, ফলে জনসাধারণকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। জ্বালানি খরচ বাড়লেও অতিরিক্ত ভাড়া দিতে চান না অনেকে। এতে করে জেলার এলপিজি চালিত পরিবহন খাত স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁওয়ের পরিবহন মালিক ও ড্রাইভাররা। আমরা যারা রেন্টে কারে গাড়ি চালাই তারা কিন্তু ভাড়া মারতে পারতেছি না। যে ভাড়া নিতাম 2000, সেই ভাড়া এখন নিতে হচ্ছে 3000। গ্যাস নাই, না থাকার কারণে তেলে আবার চালাতে হচ্ছে। গাড়িতে এলপিজি ঢুকাইতে পারতেছি না এবং অকটেন পেট্রোলে মানে খুবই কষ্ট হচ্ছে চালানোর জন্য, অনেক টাকা পড়ে যাচ্ছে। আজকে 3-4 দিন থেকে আমরা ভাড়া মারতে পারতেছি না, লোকজন ভাড়ার রেট শুনে চলে যাচ্ছে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে তার কোনো উত্তর দিতে পারছে না ঠাকুরগাঁওয়ের গ্যাস স্টেশন সংশ্লিষ্টরা। আমাদের আসলে বিগত 4 দিন বা 5 দিন থেকে গ্যাস নেই। মূলত এটা কবে আসবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। বারবার অর্ডার করার পরেও তারা আমাদেরকে মাল দিচ্ছে না এবং তারা বলতেছে প্লান্টে মাল ঢুকতেছে না, বাইরে থেকে মাল আসতেছে না, এই ধরনের কথা তারা বলতেছে। এদিকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। কোথাও কোথাও পাওয়া গেলেও দাম অনেকের ক্রয়সীমার বাইরে। যেহেতু এলপিজি গ্যাস সংকটের কারণে এই অসুবিধাটা হচ্ছে, আমরা এর দ্রুত সমাধান চাই। যে পরিমাণ গ্যাস সিলিন্ডারের দাম, তা আমাদের একটা সিলিন্ডার কিনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকা। হ্যাঁ, এই জন্য মানে কোনো উপায় না পেয়ে আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমি বর্তমানে কারেন্টের চুলা ব্যবহার করছি। হঠাৎ করে পরিবহন খরচ ও রান্নার ব্যয় বেড়ে যাওয়ায় দিশেহারা ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। চলতি শীত মৌসুমে আতঙ্কের নাম নিপা ভাইরাস। খেজুরের কাঁচা রসের মাধ্যমে বাদুড় প্রাণঘাতী এই ভাইরাস ছড়ায়। তাই খেজুরের কাঁচা রস এবং পাখি বা কোনো প্রাণী আংশিক খেয়েছে এমন ফল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে খেজুরের কাঁচা রস পছন্দ করেন অনেকে। সকালে নরম রোদে বসে অথবা গাছ থেকে হাঁড়ি নামিয়ে সঙ্গে সঙ্গে এই রসের স্বাদ নেওয়ার চল দেশের সর্বত্র। কিন্তু এই কাঁচা রস হতে পারে মৃত্যুর কারণ। চিকিৎসকরা বলছেন, খেজুরের রসে বাদুড়ের লালা ও মলমূত্র মিশে নিপা ভাইরাস ছড়ায়, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর তথ্য মতে দেশের 64 জেলার মধ্যে 35টিতেই নিপাহ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে। নিপা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি, কাশির পাশাপাশি রোগী অসংলগ্ন আচরণ করতে পারে বলে জানান চিকিৎসকরা। WHO বলা হয়েছে এটাকে হাই প্রায়োরিটি প্যাথোজেন, প্যান্ডেমিক প্যাথোজেনের মধ্যে এটা একটা। এটার কারণ হচ্ছে এটা এখনও বলা হয়েছে জোনোটিক টু হিউম্যান, মানে বাদুর থেকে হিউম্যান আসতেছে, কিন্তু এটা কিন্তু পটেনশিয়ালিটি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হওয়ার পটেনশিয়ালিটি আছে। এই জন্য কিন্তু এই পেশেন্টগুলোকে আমরা আইসোলেটেড করে ম্যানেজ করি। এই অবস্থায় নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায় জানালেন এই বিশেষজ্ঞ। অবশ্যই কাঁচা খেজুরের রস এবং খেজুর রস পরিহার করতে হবে, যেটাকে আমাদের খাবারের আইটেম থেকে এটা বাদ দিতে হবে। IEDCR এর তথ্য অনুযায়ী দেশে নিপা ভাইরাসে 2024 সালে 5 জন ও 2025 সালে 4 জন মারা গেছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে মাইন বিস্ফোরণে হানিফ নামের এক জেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকালে টেকনাফের ফাইকং উঞ্চিপ্রাং সীমান্তের শাহজাহানের দ্বীপ এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। আহত জেলে হানিফ মাছ ধরতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্য দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের সংঘর্ষ চলছে। তাই সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর হানিফকে প্রথমে MSF হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, উপদেষ্টা পরিষদ কোনো কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি নেন আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখিতা শীর্ষক টিআইবির একটি পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়েছে। এতে বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে তার মধ্যে দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রেই আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের কাছে সরকার নতি স্বীকার করেছে। ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে টিআইবি মনে করে। চলতি অর্থবছরে এডিপির আকার 30,000 কোটি টাকা কমিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সবচেয়ে বেশি ব্যয় কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। সোমবার এনইসির বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতায় এডিপির আকার ছোট করা হয়েছে। এক অর্থবছরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা এবং বরাদ্দের খতিয়ান থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে। এটি সরকারের বিনিয়োগের প্রধান মাধ্যম এবং জাতীয় বাজেটের একটি বড় অংশ নিয়ে গঠিত, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। চলতি অর্থ বছরের অর্ধেকেরও বেশি সময় পার করে এডিপির আকার পুনর্নির্ধারণ করল সরকার। এবার সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা, যেখানে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করা হবে 1,28,000 কোটি টাকা, আর বাকি 72,000 কোটি টাকা অর্থায়ন হবে বৈদেশিক উৎস থেকে। আমাদের বাস্তবায়ন হার কম ছিল বলে আমরা এই বছরের মূল এডিপি ধরেছিলাম 2,30,000 টাকা ধরেছিলাম। রাজনৈতিক সরকারের আমলে যেমন অসংখ্য প্রকল্পের ভিড় থাকে, আমাদের সময় প্রকল্প বরং আমাদের চেয়ে আনতে হয়। প্রকল্পের ঘাটতি দেখা দিয়েছে আমাদের এখন। আর এডিপি 2 লাখ কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, সংশোধিত এডিপিতে 30,000 কোটি টাকার ব্যয় কমানো হয়েছে। সবচেয়ে বেশি কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, তবে ব্যয় বৃদ্ধি পেয়েছে স্থানীয় সরকারের প্রকল্পে। সংশোধিত এডিপিতে মোট প্রকল্প ধরা হয়েছে 1,330টি। এই ট্রানজিশন পিরিয়ডে একটু হোঁচট খাচ্ছে বলে এডিপির আকার ছোট হয়েছে। অন্যান্য অনেক অস্থিরতা আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, যে কারণেও ক্ষতি হচ্ছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় কমানো হয়েছে। চলতি বছর এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণ অনেক প্রকল্পের পরিচালক না থাকা, নতুন পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বাস্তবায়ন, 6 মাস অন্তর প্রকল্পের মূল্যায়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবশেষে 1 দশক পর আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়েছে মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার। সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরের স্থানীয় সময় বেলা 10টা থেকে মামলার শুনানি শুরু হয়, যা চলবে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যা এবং সামরিক অভিযানের মুখে 10 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় জাতিসংঘ এই ঘটনার তদন্ত করে প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করে। পরবর্তীতে 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। বিদেশি হস্তক্ষেপের কারণেই ইরানের বিক্ষোভ সন্ত্রাসী যুদ্ধে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তবে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন এই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ কিংবা যুদ্ধ যে কোনো কিছুর জন্যই তার দেশ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন আরাকচি। সোমবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময়কালে এসব বলেছেন তিনি। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী বলে জানিয়েছে এই মানবাধিকার সংস্থাটি। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই, নিরাপত্তার সংখ্যা আরও বেড়েছে, মত ক্রীড়া উপদেষ্টার।
নির্বাচন কমিশন নয়, গত 3টি জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রশাসনের হাতে। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদন। সংসদ নির্বাচন বর্জনের কোনো কারণ নেই, পর্যালোচনায় লেভেল প্লেইং ফিল্ড, ইউকে জানিয়েছে জামাত। মানবতা বিরোধী অপরাধের দায়ে সালমান ও আনিসুলের বিচার শুরু, 5 অভিযোগ প্রসিকিউশনের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।